দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন কাল সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু, দোষীদের আইনের আওতায় আনার দাবি। আশুলিয়ায় কারখানা খোলার দ্বিতীয় দিনেও স্বাভাবিক কার্যক্রম, শ্রমিক অসন্তোষ দমনের হুঁশিয়ারি প্রতিমন্ত্রী। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা। স্বাগত সারা বাংলা খবরে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দেশের 61টি জেলায় প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। এই নির্বাচনে 22 জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বাইরে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা। আবার বিরোধী দলগুলোর কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই মূল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন, এমন ঘটনা 30 জেলায়। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। দেশের 61টি জেলা পরিষদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হলেও ভোলা ও ফেনীতে বিনা ভোটে নির্বাচিত হন সবাই। ফলে 59 জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। এইসব জেলায় চেয়ারম্যান হতে আবেদন করেছিলেন প্রায় 7 শতাধিক প্রার্থী। তাদের মধ্যে যারা দলের মনোনয়ন পাননি তাদের অনেকেই নাম লিখিয়েছেন বিদ্রোহী প্রার্থীর খাতায়। ফলে 30 জেলায় আওয়ামী লীগের প্রতিপক্ষ এবার নিজ দলের লোকেরাই। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় 21 জেলার চেয়ারম্যান এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ ভোটারদের অংশগ্রহণ নেই জেলা পরিষদ নির্বাচনে। ভোট দিতে পারবেন কেবল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরাই। এই হিসাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের 67,000 নির্বাচিত জনপ্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন। ইতোমধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য জেলা প্রশাসক কর্তৃক চিঠি প্রদান করা হয়েছে। আর নির্বাচনী মালামাল ইতোমধ্যে আমরা উপজেলা পর্যায়ে প্রেরণের ব্যবস্থা নিয়েছি। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের ভোট ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 15টি কেন্দ্রে ভোট গ্রহণ হওয়ার অনুষ্ঠিত কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এখন আমাদের 12টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন, সাথে পুলিশের টহল ফোর্স রয়েছে এবং প্রতিটা কেন্দ্রের জন্য 1 প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় প্রায় প্রতিটি জেলায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাসরিন নীলা। 8টি উপজেলা নিয়ে কক্সবাজারের সাধারণ ওয়ার্ডের সংখ্যা 15টি। এর মধ্যে 3 জন সদস্য নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অন্য 12টি ওয়ার্ডে প্রার্থী সংখ্যা 51 জন, আর সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা 5টি, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 1 জন। 4টিতে প্রতিদ্বন্দ্বী 15 প্রার্থীর মধ্যে বেশিরভাগই সরকার দলীয় সমর্থক। এই নির্বাচনে ভোট দিবেন নির্বাচিত 1000 জনেরও বেশি জনপ্রতিনিধিরা। দেশের উন্নয়ন করতে পারে, জনগণের কাছে তারাও যেতে পারে এবং জনপ্রতিনিধিদেরকে মূল্যায়ন করে তাদেরকে আমরা বেছে নিই। আমরা যারা প্রতিনিধি আছি তারা যেন ওদেরকে সবসময় পাশে পাই, এরকম জনপ্রতিনিধিকে আমরা আগামী দিনে নির্বাচিত করব। নির্বাচনে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। প্রত্যেক কেন্দ্রে 3 জন করে পুলিশ সদস্য থাকার কথা, সেখানে এই স্থানীয়ভাবে আমরা প্রায় 10 জন পুলিশের ব্যবস্থা করেছি। নিরাপত্তা অত্যন্ত জোরদার থাকবে। 2-3টা কেন্দ্রের জন্য 2-3টা ওয়ার্ডের জন্য আমাদের আরেকটা স্ট্রাইকিং ফোর্স থাকবে। মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 প্রার্থী নির্বাচনের শুরুতে প্রচারণা চালালেও শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী সুজিত চ্যাটার্জি সরে দাঁড়িয়েছেন। বর্তমানে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিয়াজউদ্দিন খান এবং ডক্টর আব্দুল বারী।
নির্বাচনের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা। অবাধ, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি। মানিকগঞ্জে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ ফোর্স, আনসার এবং অন্যান্য বাহিনী কিভাবে ডিপ্লয়মেন্ট হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সিরাজগঞ্জে এরই মধ্যে চেয়ারম্যান সহ 11 সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 3টি সংরক্ষিত আসনে 7 জন নারী এবং সাধারণ সদস্য পদে 7টি ওয়ার্ডের 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, সিলেট থেকে শাহ দিদারুল আলম নোবেল এবং খুলনা থেকে শামসুজ্জামান শাহিন। শুরুতেই চলে যাচ্ছি জয়ের কাছে। জয়, জেলা পরিষদ নির্বাচনের কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই জানেন যে যেমনটা বলছিলেন, আগামীকাল বহুল প্রত্যাশিত চট্টগ্রামীয় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আমি একটা কেন্দ্রে আছি, তো এই কেন্দ্রে কিন্তু সম্পূর্ণ তারা প্রস্তুতি নিয়ে বসে আছেন। এই কেন্দ্রের মধ্যে চট্টগ্রাম শহরে একটি কেন্দ্রে কিন্তু এখানে ভোট গ্রহণ হবে, কিন্তু চট্টগ্রাম শহরের অনেক উপজেলায়ও কিন্তু কেন্দ্র রয়েছে। মোট কেন্দ্র রয়েছে 13টি কেন্দ্রে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনিও লক্ষ্য করছেন, এখানে অনেক পোস্টার দিয়ে এই কেন্দ্রের আশপাশ এলাকাটা তারা এখানে আশপাশ এলাকা তারা চারিদিকে পোস্টার লাগিয়ে তারা হারিয়ে দিচ্ছেন। কিন্তু আমি আপনাকে জানাতে চাই, আপনাকে আরও অনেক তথ্য রয়েছে, কিন্তু আমরা আপনাকে জানাতে চাই, কিন্তু চট্টগ্রামে চেয়ারম্যান পদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম এ সালাম। কিন্তু আগামীকাল নির্বাচন হবে কিন্তু এখানে সাধারণ সদস্য পদের, তো সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য পদ, সংরক্ষিত এবং সাধারণ সংরক্ষিত পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 59টি পদে 59 জন এখানে প্রার্থী করছেন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেক সমর্থকরা কিন্তু কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এখানে যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই, আসলে নির্বাচনটা কীরকম চাই? না, আমরা চাইবো একটা সুষ্ঠু নির্বাচন হোক, শান্তিপূর্ণ নির্বাচন হোক, যাতে সবাই অংশগ্রহণ করবে, যাতে মানে বিশৃঙ্খলা যাতে কোনো রকম সৃষ্টি না হয় কেন্দ্রে। কীরকম নির্বাচন চান? কীরকম নির্বাচন চাই বলতে আসলে আমরা এই সরকারের আমলে গত যেসব নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, আমাদের প্রশাসন যেভাবে দক্ষতার সাথে পরিচয় দিয়েছে আর কি, তো আমরা এবারও আশা করব যে আমাদের এই জেলা পরিষদের নির্বাচন যাতে তাদের সেই দক্ষতাটা আবার বজায় রাখে। আমিও আশা করতেছি আগে মানে গত নির্বাচনের মতো এবারও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, ওই ধরনের ইলেকশনে চাচ্ছি আমরা। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে অনেকজন রয়েছেন, তাদের সাথে কথা বললাম, সাধারণ মানুষ তারা বলছেন আসলে সুষ্ঠু সুন্দর নির্বাচনটা তারা চায়। কিন্তু আমরা রিটার্নিং অফিসারদের সাথে কথা বলেছি, তারা বলছেন র্যাব পুলিশের পাশাপাশি তারা বিজিবিও মোতায়েন রয়েছে যেন সুষ্ঠু নির্বাচনটা হয়। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী নোবেলের কাছে। নোবেল, সিলেটের নির্বাচনী আমেজের খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অর্চি। আপনি জানেন যে আজকের রাত পোহালেই আগামীকাল শুরু হবে সিলেট জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদের প্রথম নির্বাচন এটি। এই নির্বাচন নিয়ে গত কয়েকদিন থেকেই সিলেট পুরো জেলায় আসলে উৎসব মুখর ছিল। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, তাদের প্রচারণা চালিয়েছেন এবং নানান প্রতিশ্রুতি দিয়েছেন। তো আজকে নির্বাচন আচরণবিধিতে নিষেধাজ্ঞা থাকায় আজকে তারা কোনো প্রার্থী আমরা প্রচারণায় দেখিনি। তবে প্রার্থীদের আজকে বাসায় আমরা দেখেছি ভোটাররা এসেছেন এবং তারা প্রার্থীদেরকে যে যার সমর্থক সেই প্রার্থীকে তারা ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরকম অনেক ভোটারকে আমরা প্রার্থীদের বাসায় যেতে দেখেছি। এছাড়া আজকে আমাদের নির্বাচন কমিশনারের সাথে, জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন বেলা 2টার পর থেকে তারা বিভিন্ন উপজেলায় নির্বাচন সামগ্রী তারা পাঠিয়ে দেওয়া শুরু করেছেন এবং ইতিমধ্যে তারা সব উপজেলায় নির্বাচন সামগ্রী যেগুলো আগামীকালকে ভোট গ্রহণের কাজে লাগবে সেগুলো তারা পাঠিয়ে দিয়েছেন এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল প্রস্তুতি প্রয়োজন সে সকল প্রস্তুতি তারা নিয়েছেন। পুলিশের পক্ষ থেকেও নির্বাচনকে ঘিরে ব্যাপক
কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমাদেরকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার যিনি আছেন সুজ্ঞান চাকমা, তিনি জানিয়েছেন আজকে তারা দফায় দফায় সভা মিটিং করেছেন। তাদের মধ্যে যারা নির্বাচন ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন পুলিশ কর্মকর্তা, তাদেরকে নিয়ে তারা বৈঠক করেছেন এবং প্রতিটি কেন্দ্রে আগামীকাল 8 জন করে পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর বাইরে প্রতিটি উপজেলা 4টি করে তাদের মোবাইল টিম থাকবে। এই মোবাইল টিম যখনই কোনো কেন্দ্রে কোনো অঘটনের খবর পাবে তারা সেখানে ছুটে যাবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। তো সব মিলিয়ে সিলেটে আসলে নির্বাচন জমে উঠেছে এবং শেষ প্রার্থীরা অপেক্ষায় আছেন যে আগামীকালকে ভোটাররা তাদের কি রায় দেন, সেই রায়ের অপেক্ষায় আছে। এবং আরেকটি কথা আপনাকে বলে রাখি, এই পর্যন্ত সিলেটে কিন্তু নির্বাচনকে ঘিরে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি। কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধেও কোনো অভিযোগ তুলেননি। প্রার্থীরা বলছেন যদি এই পরিবেশ বজায় থাকে তাহলে সিলেট হয়তো শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি মডেল হিসাবেও দেশের কাছে উপস্থাপিত হতে পারে। অর্চি। নবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি খুলনাতে। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অর্থী। আপনি জানেন যে রাত পোহালেই খুলনা জেলা পরিষদের নির্বাচন এবং সকাল 9টা থেকে 2টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি এখন অবস্থান করছি খুলনার রূপসা উপজেলার উপজেলা পরিষদের যেখানটিতে ভোট অনুষ্ঠিত হবে সেই মিলনায়তনের সামনে। তো খুলনার টোটাল খুলনা জেলাতে 970টা ভোট আছে এখানে এবং 15টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে যে তারা জানিয়েছেন যে ইতিমধ্যে এখানকার যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ব্যালট পেপার এবং অমোচনীয় কালি সহ অন্যান্য যে সরঞ্জাম আছে সেগুলি ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা এখানে এসে দেখেছি যে রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে ভোটের যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছেন। ইতিমধ্যে এখানে পোস্টার এবং বিলবোর্ড ব্যানার এই সমস্ত এই উপজেলা পরিষদে দেখা গেছে। আমরা এখন কথা বলবো এই জেলা পরিষদের নির্বাচনে একজন ভোটারের সঙ্গে। ওনার নাম বিনয় কৃষ্ণ হালদার। তো আপনি তো এখানে দেখছেন যে ভোটার, আপনি একজন ভোটার এবং প্রস্তুতিও দেখছেন। তো এই ভোটকে ঘিরে আপনি কেমন দেখছেন? উৎসবটা কেমন? এখানে খুব উৎসব এবং উৎসব আমেজের সঙ্গেই ভোট গ্রহণ করা হবে আগামী দিনে এবং সেটা উৎসবটা পুরো উপজেলা ব্যাপী ছড়িয়ে গেছে এবং খুব উৎসব উদ্দীপনার সঙ্গেই আগামী দিন ভোট হবে। তো এখানকার ভোটার, এখানে কতজন ভোটার আছে উপজেলায়? এখানে ভোটার আছে আমাদের 65 জন। তবে পিছনে 6টা ভোটার পিছনে নির্বাচন হয়েছে, উপনির্বাচনে, এই জন্য হয়তো এরা হতে পারবে না। আর ঘাটবক ইউনিয়নে কয়টা ভোট তাদের পিছনে নির্বাচনের জন্য বাকি আছে, এখনো হয়তো হতেও পারে, নাও হতে পারে। তাতে বিএনপির ভোটাররা কি এখানে আসছেন? হ্যাঁ, বিএনপির ভোটার আছে। আর আমাদের এখানে সুষ্ঠুভাবেই ভোট হবে এবং আমাদের ভালোভাবেই ভোট হবে আগামী দিনে, এটা আমরা আশা করি। অর্থাৎ আমরা এখন কথা বলবো একজন বিএনপি ভোটার যিনি ইউনিয়নের মেম্বারও, ওনার নাম আবুল কালাম গোলদার। আচ্ছা, আপনারা কি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নির্বাচনে? জি ইনশাল্লাহ, আসলে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইনশাল্লাহ ভোট দেবো, যেহেতু আমি ভোটার, এই নির্বাচনে আমি ভোট প্রদান করব। আচ্ছা, তো এটা দলীয় সিদ্ধান্ত এমন কিছু আছে কিনা বা কোনো দলীয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত আমি জানি না বা পাইনি। ব্যক্তিগতভাবে জি। ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? ভোটের পরিবেশ আমার কাছে মোটামুটি খুবই ভালো মনে হচ্ছে, যে ইনশাল্লাহ ভালো পরিবেশে ভোট দেওয়া সম্ভব হইতে হবে। অর্থে আমরা এখন কথা বলবো এই খুলনা রূপসা উপজেলা যে ইলেকশন কর্মকর্তা আছেন ওনার সঙ্গে। তো উনি এখানকার প্রস্তুতির বিষয়ে একটু জানাবেন। তো আপনার এখানে প্রস্তুতিটা কেমন আছে? আমাদের এখানে প্রস্তুতি সততভাবে সুন্দরভাবে আছে। আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নাই। আমাদের মালামাল সব চলে আসছে এবং আমরা সেইভাবে মোটামুটি, আপনি দেখছেন যে পাশে মিলনায়তন আমাদের কেন্দ্র এবং সেখানে কেন্দ্র প্রস্তুত করার কার্যক্রম চলছে আর কি। অর্থে আপনি যেমনটি নির্বাচন কমিশনার বলছিলেন যে এখানকার যে প্রস্তুতি, তাদের শতভাগ প্রস্তুতি আছে এবং কালকে সকালেই এখানে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পারবেন এবং একটা উৎসব মুখর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হবে। অর্থী। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন নয়ন বড়ুয়া জয় এবং
সিলেট থেকে শাহ দিদারুল আলম নোবেল এবং খুলনা থেকে যোগ দিয়েছিলেন শামসুজ্জামান শাহিন। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জানান, হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে আশার আলো দেখছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীর আদিবাসীরা। তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগের ঘটনার প্রায় 2 মাস পর হাইকোর্টের নির্দেশে তদন্ত কাজ শুরু করেছেন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ। তদন্ত কাজের সুবিধার্থে সাঁওতালপল্লী পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন তিনি। এ সময় সাঁওতালরা তীর, ধনুক, লাঠি নিয়ে বিক্ষোভ করেন। তবে পুলিশ বা অন্য কেউ সাঁওতালপল্লীতে আগুন ধরিয়েছে কিনা বের করে দ্রুত হাইকোর্টকে জানাতে পারবেন বলে আশা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। সাঁওতালপল্লীর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যদি সহযোগিতা আমি পাই, তাহলে কে আগুন ধরিয়েছে এই পুলিশ সদস্য বা যে কেউ এই আগুন ধরেই থাকুক, এই বিষয়টি আমি সঠিক তথ্য উদ্ঘাটন করে আমি মহামান্য হাইকোর্টকে শর্ট টাইমের ভিতরে এটা জানাতে পারবো। এর আগে সাঁওতালপল্লী পরিদর্শনে আসে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের 8 সদস্যের দল। গতকাল সন্ধ্যায় আমরা কেস ডকেট আমরা গ্রহণ করেছি এবং ঘটনাস্থল আপনারা দেখলেন। আজ সকালে পরিদর্শন করলাম, সাঁওতালপল্লীতে আসলাম, কথা বললাম এবং আমাদের আনুষ্ঠানিক তদন্ত কাজ আমরা আজকে শুরু করলাম। বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ায় আশায় বুক বাঁধছেন ক্ষতিগ্রস্ত সাঁওতালরা। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। আমি আশাবাদী যে আমাদের সঠিক বিচারটা হবে। আমার কথা হলো সঠিক তদন্ত দিয়ে আমার সঠিক বিচার করে দিবে, আর আমাদের বাপ দাদার সম্পত্তি আমরা যেন ফেরত পাই। গেল 6 নভেম্বর রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়। এ সময় সাঁওতালদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় পুলিশ। এমন অভিযোগের পর গেল 14 ডিসেম্বর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার দ্বিতীয় দিনেও অনেক শ্রমিক কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে কিছু কিছু কারখানায় এখনো শতভাগ শ্রমিক যোগ দেননি। এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। মাফিয়া মুক্তার প্রতিবেদন, জানাচ্ছেন হাসান কামরুল। সোমবার কারখানা খুললেও একদিন পর মঙ্গলবার সকালে কাজে যোগ দেন অনেক শ্রমিক। আশুলিয়ার এসব কারখানা খুলে দেওয়ায় খুশি পোশাক শ্রমিকরা। বলছেন কোনো অবস্থাতেই তারা চান না কর্মক্ষেত্র বন্ধ থাকুক। এখন ভালো আছে, কাজ করতেছে, কোনো সমস্যা নেই। আমরা কাজের মানুষ, কাজ না করলে ভালো লাগে। আমরা চাচ্ছি যে কয়দিন বন্ধ ছিল এখন নিয়মিত খোলা থাক, আমরা ভালোভাবে কাজ করতেছি। শিল্প কারখানা খোলার খবর না পাওয়ায় মঙ্গলবারও বাড়ি থেকে ফেরেননি বেশ কিছু শ্রমিক। কারখানা প্রশাসন জানিয়েছে যেসব শ্রমিক কাজে যোগ দিয়েছেন তাদের মধ্যে কোনো অসন্তোষ দেখা যায়নি। গতকাল এমন একটা বিষয় ছিল যে আবার যাচ্ছি, গেলে কাজ করতে পারবো কিনা, আবার এই ধরনের কোনো ভীতি বাইরে থেকে আসে কিনা, এরকম একটা ভীতির মধ্যে কালকে শুরু ছিল। তো তারপরে সময়ের প্রেক্ষাপটে এটা কেটে গিয়েছিল। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় কোনো রাজনৈতিক ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এটা এখনো আমরা চেষ্টা করছি, আমাদের বিভিন্ন বাহিনী, আমাদের বিভিন্ন সংস্থা তারা এটা চেষ্টা করছেন এবং কিছু কিছু আমরা পাচ্ছ, ইনশাল্লাহ আমরা বের করতে পারবো। এদিকে অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে আশুলিয়ায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে আসলে আছেন আমাদের সহকর্মী মাফিয়া মুক্তা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাফিয়া, আসলে আজকে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? অর্থে সকাল থেকেই আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আশুলিয়ায় পোশাক কারখানাগুলো খুলে দিয়েছে গতকালকে, এবং গতকালকে খুলে দেওয়ার পর ঠিক যেমন পরিবেশ ছিল আজও আমরা সকাল থেকে দেখেছি এখানে পরিবেশ কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা ঠিক নির্ধারিত সময়ে এখানে প্রবেশ করেছে তাদের কর্মস্থলে এবং সকাল থেকে তারা কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এবং এখন যেহেতু সকাল পেরিয়ে একেবারে সন্ধ্যা কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যা 7টায় তাদের এই অফিসটি ছুটি হবে, অর্থাৎ কারখানাগুলো ছুটি হবে, তার আগে মুহূর্তে এখনও কিন্তু তারা কাজ করছেন। তবে এখানে একটি বিষয় বলা, যদিও আসলে পোশাক কারখানাগুলো 5টা
5টায় ছুটি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছুদিন থেকে পোশাক কারখানা বন্ধ থাকার কারণে আজকে থেকে কিন্তু তাদের ওভারটাইম শুরু হয়েছে, অর্থাৎ তাদের নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় কিন্তু তারা কাজ করছেন এবং সে কারণেই আজকে 7টায় এখানকার পোশাক কারখানাগুলো ছুটি হবে। এবং এই মুহূর্তে আমি একটি পোশাক কারখানার সামনে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, আমাদের এখানে দেখছি পুলিশ সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত তাদের নির্ধারিত স্থানে রয়েছেন এবং নিরাপত্তা যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখার জন্য তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছেন এবং এখন থেকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন তাদের সময় আসলে শেষ হয়ে গেছে, তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো এই স্থানগুলো ছেড়ে যাবেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত আমরা এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে পাইনি এবং সেই সাথে আমরা যখন পোশাক কারখানার যে শ্রমিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তারাও কিন্তু স্বাভাবিক পরিবেশ এবং সুশৃঙ্খল একটি পরিবেশে তারা কিন্তু কাজ করছেন, ঠিক যেমনটি তারা আগে করতেন সেরকম স্বাভাবিক পরিবেশে তারা কাজ করছেন। এবং মালিক পক্ষের সাথে যখন আমরা কথা বলেছিলাম তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের যে শ্রমিক উপস্থিতি সেটাও প্রায় শতভাগই রয়েছে। তবে দু একটি কারখানায় হয়তো কিছু শ্রমিক দেশের বাড়িতে বা ঢাকার বাইরে চলে যাবার কারণে উপস্থিত হতে পারেনি, তবে তার বাইরে ঢাকায় যারা ছিলেন এবং বেশ কিছু প্রতিষ্ঠান যারা রয়েছেন বেশিরভাগ প্রতিষ্ঠানই আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে শ্রমিকের উপস্থিতি সেটি কিন্তু একেবারেই শতভাগ এবং তারা বলেছেন যে নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা খুব একটা ভাবছেন না, কারণ তাদের নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটির বিষয়ে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং সেই সাথে আপনাকে আরও একটি বিষয় জানাতে চাই যে যেই 1600 জনের কথা বলা হচ্ছে, প্রায় 1600 জন শ্রমিক যাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানতে পারিনি এবং মালিক পক্ষের তরফ থেকে আসলে আমাদেরকে তেমন কোনো তথ্য জানাতে পারেননি যে আসলে তাদের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত হতে যাচ্ছে বা তারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত আমরা আশুলিয়া যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলোর যে পরিস্থিতি দেখছি সেটি স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরাও নির্বিঘ্নে আসলে কার্যক্রম পরিচালনা করতে পারছে। তো আমার কাছে আশুলিয়া থেকে ছিল এই সর্বশেষ অর্থী। মাফিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশুলিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাফিয়া মুক্তা। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবারও ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জের ধরে ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বারবার এমন ধর্মঘট আহ্বানকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ ও চিকিৎসক নেতারা? রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেব। কথায় কথায় চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা নিতে গিয়ে প্রায় ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের অপ্রীতিকর ঘটনা ঘটছে, ফলে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। আমাকে দীর্ঘ লং টাইম দিয়ে দিচ্ছে, সে এক জায়গা থেকে আর এক জায়গায় খালি যেতে বলছে যে আপনি এখান থেকে ওখানে যান। কালকে মনে সন্ধ্যার পর থেকে আমরা আর চিকিৎসা পাচ্ছি না, বুঝতে ডাক্তার আসছে না। ডাক্তার না থাকার কারণে যেসব রোগীর প্রাণহানি ঘটছে এর দায়িত্ব কে নেবে? গত 3 মাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে যাওয়ার এমন ঘটনা ঘটেছে 8 বার, যা ভাবিয়ে তুলেছে সুশীল সমাজকেও। যিনি ডাক্তার হিসেবে সেবার মানসিকতা নিয়ে তার কাজ করার কথা, বরং দেখা যাচ্ছে উনি সেবার মানসিকতা না নিয়ে বরং ওই সাধারণ মানুষের একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। রোগীরা দেখা যায় যে তাদের স্বজনরা অসুস্থ থাকার কারণে মানসিকভাবে তারা একটু বিপর্যস্ত থাকে। সেক্ষেত্রে একজন সেবক হিসাবে একজন ডাক্তার যদি বিক্ষুব্ধ আচরণ করেন সেটা কোনোভাবেই কাম্য নয়। ইন্টার্ন চিকিৎসকরা অবশ্যই এর জন্য রোগীর স্বজনদের আচরণকে দায়ী করেছেন। প্রত্যেকটা বিষয়ে কিছুটা জটিলতা থাকে, সেই জটিলতাগুলো অবশ্য রোগীর লোকজন বুঝে না, তাই অনেক সময় অনেক কথা বলে থাকে। বারবার এমন ধর্মঘট থেকে রোগীর ভোগান্তি বাড়ানোকে কিভাবে দেখছেন এই চিকিৎসক নেতা? যে কয়বারই হয়েছে আমরা কিন্তু এটা ট্যাকেল করার চেষ্টা করছি। আমরা ডাক্তার সমাজের নেতা হিসাবে এটাকে আমরা অতি দ্রুত হসপিটালের স্বার্থে এটাকে আমরা অলওয়েজ প্রশমিত করেছি। তা আমার মনে হয় যে মানে সব কিছু তৈরি হচ্ছে একটা সামাজিক অস্থিরতা থেকে। তবে সেবার মনোভাব নিয়ে আসা চিকিৎসকদের সহানুভূতিশীল হওয়ার দাবি সাধারণ মানুষের। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাহেদ। শাহেদ, রাজশাহী মেডিকেলে কিছুদিন পরপরই ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের খবর শোনা যায়, এমনটা কেন হচ্ছে? ধন্যবাদ অর্থীশ। যেমনটি আপনি বলছিলেন যে মাঝে মাঝেই কিন্তু ধর্মঘট ডাকছে ইন্টার্নি চিকিৎসকরা এবং চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। গতকাল যে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘটে গিয়েছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের, আজও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত আছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর রোগী এবং তার স্বজনরা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং তারা কিন্তু যেটি বলছিলেন বারবার করে যে ইন্টার্নি চিকিৎসকরা কিন্তু এখন পর্যন্ত কাজে যোগ দেননি। আমরা যতটুকু জানি যে আজ বেলা 11:30টার দিকে হাসপাতালের যিনি পরিচালক আছেন তার সঙ্গে বৈঠকে বসেছিলেন
ছিলেন ইন্টার্নি চিকিৎসকরা, এবং সেই বৈঠকে থেকে কিন্তু ধর্মঘট একটা প্রত্যাহারের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইন্টার্নি চিকিৎসকরা তাদের যে ধর্মঘট আহ্বান করেছিলেন সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। ইন্টার্নি চিকিৎসকরা যেটি দাবি করেছেন যে এখন পর্যন্ত যতবারই তারা এই ধরনের ধর্মঘট আহ্বান করেছেন, প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু তখনই এটা নিশ্চিত করা হয় না। ফলে এবার তারা কোনো আশ্বাসে এই ধর্মঘট প্রত্যাহার করতে চান না। তারা বারবারই বলছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে এবং এই ঘটনার সঙ্গে যারা দায়ী তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলেই কেবলমাত্র তারা এই ধর্মঘট প্রত্যাহার করবেন। তো আমরা একটু জানতে চাই যে এখানে যে কালকে থেকে ধর্মঘট চলছে এর ফলে চিকিৎসা সেবার কি অবস্থা আছে মেডিকেল কলেজ হাসপাতালের? আপনি তো চিকিৎসা করছেন, এখানে আসছেন রোগী নিয়ে, কি অবস্থা চিকিৎসা? জি, আমি রোগী নিয়ে আসছি। এখানে আসার পর থেকে নার্সরা সঠিকভাবে চিকিৎসা দিয়েছে, আমার রোগী সুস্থ হয়েছে আর কি। কিন্তু ডাক্তার তো দেখেননি? জি না, ডাক্তার দেখেনি, নার্সেরা দেখা করছে। জি, এটা আরাম হয়েছে। এই রোগীর স্বজন যেমনটি বলছিলেন যে চিকিৎসকরা কিন্তু কাজে যোগ দেননি, এখনও নার্সরা কেবল সেবা দিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত কিন্তু সিনিয়র ডাক্তাররা মোটামুটি ওয়ার্ডগুলিতে দায়িত্ব পালন করছেন, ইন্টার্নিরা যেহেতু এখন পর্যন্ত তাদের কাজে যোগ দেননি। অর্থী। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। সারা বাংলা খবরে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে। শীত মৌসুমে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়, সুযোগ সুবিধা বাড়ানোর দাবি। সারা বাংলা খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী রোহিঙ্গাবাহী 8টি নৌকা ও নাইখংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে 49 রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। মঙ্গলবার ভোর 5টা থেকে সকাল 8:30 পর্যন্ত সময়ে এই অভিযান চালানো হয়। বিজিবি জানায়, নাফ নদীর 3টি সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী 8টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। নাফ নদীর জলসীমার শূন্য রেখা অতিক্রম করার সময় এদের ফেরত পাঠানো হয়। প্রতি নৌকায় 10 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। আর নাইখংছড়ির ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে 49 রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়। শূন্য রেখা অতিক্রম করে অনুপ্রবেশের সময় তাদেরও ফেরত যেতে বাধ্য করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী খুলনায় মঙ্গলবার সকাল থেকে প্রায় 250 বইয়ের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। প্রস্তাবিত শিক্ষা আইন 2016-এর কতিপয় ধারা সংশোধনের দাবিতে সারা দেশে একযোগে এই আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে সোমবার খুলনায় পুস্তক ব্যবসায়ীরা 1 ঘন্টা দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির খুলনা জেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান জানান, বেসরকারি প্রকাশকরা যাতে সহায়ক গ্রন্থ ও রেফারেন্স বই বাজারজাত করতে পারেন সেই লক্ষ্যে ধারা উপধারাসমূহ সংযোজনের দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে ব্যর্থ হয়ে গাজীপুরের শ্রীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজে ভাঙচুর ও বিক্ষোভ করেছে। পুলিশ জানায়, গেল বছরের এইচএসসি পরীক্ষায় মিজানুর রহমান খান মহিলা কলেজের 65 শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়। এসব শিক্ষার্থী নিয়মানুসারে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের ফর্ম পূরণের জন্য কলেজে যোগাযোগ করলে মঙ্গলবার তাদের ফর্ম পূরণের কথা বলা হয়। শিক্ষার্থীরা কলেজে গিয়ে অফিস বন্ধ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় তারা কলেজের কয়েকটি শ্রেণীকক্ষ ভাঙচুর করে। পরে কলেজের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। প্রায় 2 ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের পর বিকেল 3টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। পর্যটকদের পদচারণায় মুখর এখন পার্বত্য জেলা রাঙামাটি। অবকাশ কাটাতে প্রতিদিনই তারা আসছেন নৈসর্গিক এই পাহাড়ি জনপদে। আর তাদের সরব উপস্থিতিতে রাঙামাটি পরিণত হয় উৎসবের নগরীতে। তবে পর্যটন খাতে রাজস্ব আয় বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় সুযোগ সুবিধা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরও শীত মৌসুমে পর্যটন নগরী রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসছেন এখানে।
হোটেল মোটেলগুলোই পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ঠাঁই নিলেও সেখানে নেই বাড়তি কোনো সুযোগ সুবিধা। এট ফার্স্ট আসলাম, মানে চমৎকার, আমরা তো এনজয় করেছি, বাচ্চাদের আনন্দ দেখে সেটার জন্য আরো বেশি আনন্দ। কয়েকটা জিনিসের অভাব আর কি, পর্যটনে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার, বাচ্চাদের খেলাধুলার দরকার, এগুলো তো সাধারণত এখানে গাতে দেখা যাচ্ছে আর কি। মানুষের যে আনন্দ দেওয়ার মুহূর্ত এখানে আসতেছে, ওই আনন্দ পাওয়ার জন্য এখানে যাত্রী স্থানে আর একটু বড় করে করতে হবে। পর্যটন খাতে এ জেলা থেকে রাজস্ব আয় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেলেও নেই অবকাঠামোগত সুযোগ সুবিধা। অবশ্য কর্তৃপক্ষের কণ্ঠে ভিন্ন সুর। নীতিমালা হলে এই জেলা পার্বত্য জেলাগুলোতে কিভাবে পর্যটন বিস্তৃত হবে, পর্যটন সংগত স্থাপনা কি হবে, পর্যটন সংগত নীতিমালা কি হবে, সেগুলো আমাদের এই নীতিমালায় থাকবে, যেটা মেনে এখানকার পর্যটনকে আমরা বিকাশ করার চেষ্টা করব। দেশের পর্যটন খাতের স্বার্থে রাঙামাটির হোটেল মোটেলগুলো পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই আশা পর্যটকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পার্বত্য অঞ্চলে ঘরে গড়ে উঠছে কোমর তাঁত শিল্প। কোমর তাঁতে রুচিশীল পোশাক বনিয়ে বান্দরবানের পাহাড়ি নারীরা অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে উঠেছেন। এই কাপড়ের চাহিদাও বর্তমানে বেড়েছে, তবে সুতার দাম বৃদ্ধি পাওয়ায় সংকটের কথা বলছেন সংশ্লিষ্টরা। বান্দরবান প্রতিনিধি কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কোমর তাঁতের কাপড় তৈরি করা আদিবাসী মেয়েদের ঐতিহ্য। আদিবাসী নারীরা বাঁশের কাঠি দিয়ে বিশেষ কায়দায় কোমরের সঙ্গে বেঁধে তাঁতের কাপড় বুনে বলে একে কোমর তাঁত বলা হয়। 3 পার্বত্য জেলায় বসবাসরত চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, বম, খুমি, লুসাই, পাংখোয়া, চাক, খেয়াং এবং মোরং উপজাতিরা নিজস্ব বৈচিত্র্যময় এসব পোশাক তৈরি করছে। আদিবাসীরা আগে শুধু নিজেদের পরিধানের জন্যই কাপড় বুনলেও বর্তমানে প্রতিটি ঘরে ঘরে বাণিজ্যিক ভিত্তিতে কোমর তাঁতের কাপড় তৈরি হচ্ছে। আমরা যখন বড় হয়ে দেখে আসি যে এটা আমাদের নিজস্ব ড্রেস মনে করে আমরা শিখি মা বাবার কাছ থেকে। আমাদের মেয়েরা এই কাজের ফাঁকে ফাঁকে এগুলা বানায় বা আমি এগুলা কালেকশন করি, আমরা কিনি বা আমি দোকানে বিক্রি করি। বান্দরবানের মার্কেট, ড্যানিশ মার্কেটে বিক্রি হয় এগুলা, এবং অন্য জায়গাও বিক্রি হয়। তবে বাজারে সুতার দাম বেড়ে যাওয়ায় সংকটে এই শিল্প। দাম বেশি তো এখন 1 কেজি কিনলে 100 টাকা দরে কিনছে বান্দরবান থেকে, সেজন্য বেশি বিক্রি না করলে লাভ কিছু নাই। সুতা ঠিক মতো পাওয়া যায় না, বাজারে গেলেও সুতা দাম বেশি বেড়ে যায়। সরকারি পৃষ্ঠপোষকতায় এই শিল্প পার্বত্যাঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে, এমনটাই বলছেন উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাকুরি স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নকল নবিশ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে সংগঠনটির জেলা শাখা। 2 ঘণ্টার এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীনতার পরপরই নকল নবিশদের চাকরি স্থায়ীকরণের কথা বলা হলেও কোনো সরকারই তা করেনি। এ সময় বর্তমান সরকারকে সেই ঘোষণা বাস্তবায়নে এগিয়ে আসার অনুরোধ জানান তারা। একই দাবিতে বগুড়া ও পঞ্চগড় শহীদ মিনারে মঙ্গলবার সকালে অবস্থান কর্মসূচি পালন করে নকল নবিশরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী 2 ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভুলতার গোলা কান্দাইল এলাকায় কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন ওই শ্রমিক। এরই মধ্যে 2টি ট্রাকের মাঝে পড়ে যান তিনি। এ সময় ট্রাক দুটি গতি নিয়ন্ত্রণ করতে না পারায় চাপা পড়েন ওই শ্রমিক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়পুরহাট খেতলাল সড়কের 3টি বেলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন। দীর্ঘদিন ধরে সেতু 3টির সংস্কার না হওয়ায় পণ্যবাহী যানবাহন উঠলেই কেঁপে ওঠে পুরো সেতু, ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনাও। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 80-র দশকে নির্মাণ করা হয় জয়পুরহাট খেতলাল সড়কের বটতলী থেকে পাকার মাথা অংশে 3টি বেইলি সেতু, কিন্তু সেই থেকে জোড়াতালি দিয়ে মেরামত করে যানবাহন চলাচল করছে সেতুগুলো দিয়ে, ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এই ব্রিজে গাড়ি উঠলে
এই ব্রিজ কাঁপে, আবার ব্রিজ দুমকে। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন আমরা স্কুলে যাতায়াত করি, তো যাতায়াতের পথে যখন বড় বড় যানবাহন চলাচল করে তখন ব্রিজটা অনেক দুমকে, আর যাতায়াতের সময় আমাদেরকে অনেক ভয় লাগে। ব্রিজগুলো অনেক পুরাতন, যখন লোড গাড়ি নিয়ে আমরা যাতায়াত করি তখন খুব ঝুঁকি হয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলার সড়ক ও জনপথ বিভাগের এই প্রধান কর্মকর্তা। আমাদের সড়ক ও জনপথ বিভাগ থেকে বর্তমানে চেষ্টা চলছে, হয়তো আমরা এই বিষয়ে অল্প কিছুদিনের মধ্যেই পাক কলন এবং এগুলো নিয়ে ডিজাইন এনে আমরা করতে পারবো। দুর্ঘটনা রোধে আর সংস্কার নয়, স্থানীয়ভাবে নতুন সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলা খবরে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। অসময়ে জোয়ারের পানি উঠেছে ভোলার চরের সবজি খেতে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা। সারা বাংলা খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। বাংলাদেশ নৌবাহিনীর নতুন নাবিকদের 2016 বি ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নৌঘাটি বানৌজা তিতুমিরে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 783 জন নতুন নাবিক শিক্ষা সমাপনী শেষে এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণ শেষে প্রশিক্ষণকালীন বিভিন্ন বিষয়ে চৌকস নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। বিলুপ্তির পথে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শীতল পাটি শিল্প। কারিগররা বলছেন, বাজারজাতকরণ, মূলধন, ন্যায্য মূল্য ও পর্যাপ্ত বেতের অভাবে এই অবস্থা। এজন্য বাধ্য হয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন অনেকেই। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রঙিন বেতের বুননে তৈরি শীতলপাটি আবহমান বাংলার লোকশিল্পের এক অনন্য ঐতিহ্য। গ্রাম বাংলার কারো ঘরে অতিথি এলে শীতলপাটি বিছিয়ে দেওয়ার রেয়াজ বহুকালের। মৌলভীবাজারের রাজনগর ও বড়লেখা উপজেলা শীতলপাটির জন্য বিখ্যাত। দুটি উপজেলার হস্তশিল্পের কারিগররা কয়েক যুগ ধরে বুনে চলেছেন শীতলপাটি। তবে সম্প্রতি এই ঐতিহ্যে ছেদ পড়েছে। পুঁজির অভাব, বাজারজাতকরণ ও ন্যায্য মূল্যের অভাবে বাপদাদার পেশা ছেড়ে বিলুপ্তির পথে এ শিল্প। মুক্তা বা বেত কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তার কারণে এই শিল্পটা আমরাও শিখলাম। এই কাজের দ্বারা অনেক পরিবার চালানো যায় না, বিদ্যায় অন্য কাজও যাওয়া লাগে। ঐতিহ্যবাহী এই শিল্পটিকে টিকিয়ে রাখতে তাই সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন কারিগররা। মাননীয় সরকারের কাছে আমার ব্যক্তিগতভাবে এটা চাইতইল, আমার ব্যক্তিগত নয়, 100 ঘরের পক্ষ থেকে আমি কইলাম যে যদি সরকারের মারফতে হয়তো এটা আমরা কোনো বাজারজাত ব্যবস্থা পাই, না হয় যদি আমরা একটা মজুরি যদি আমরা দাম পাই, তো হয়তো 100 গুণ মানুষ বা 100 গুণ মানুষ এটার কাছে আবার জড়িত হইয়া হয়তো একটা জীবিকা রক্ষা করার একটা ব্যবস্থা হইতে পারে। শিল্পটিকে টিকিয়ে রাখতে বিসিকের উদ্যোগের কথা জানালেন এই কর্মকর্তা। সহায়তা দরকার আমরা করব, আমরা প্রশিক্ষণ নিতে আরম্ভ করে তাদের এই বাজারজাতকরণের বিষয়টা আমরা খেয়াল করছি, এবং তারা যদি এটা পেশা ধরে রাখতে চায় তাহলে আমার মনে হয় যে আরও আধুনিকভাবে তাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করে এটা আরও দক্ষতা অর্জন করতে হবে। ঐতিহ্যবাহী এই শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ঋণসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসবে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে কৃষি খবর। ভোলা সদর উপজেলার মেঘনা নদীর মাঝে জেগে ওঠা কাচিয়া ও গাজীপুর চরে সবজি চাষ করেছেন কৃষকরা। তবে পৌষের মাঝামাঝি অসময়ে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে কয়েকশো একর জমিতে পানি ওঠায় বিপাকে পড়েছেন তারা, আর এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ভোলা প্রতিনিধি জুন্নু রায়হানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মেঘনা নদীর এসব চরে গেল 3 বছর ধরে সবজি উৎপাদন শুরু করেন কয়েকজন কৃষক, আর এতে বেশ ভালো লাভবান হওয়ায় অন্যান্য কৃষকরাও চরাঞ্চলে সবজি চাষে আগ্রহী হয়ে ওঠে।
তবে এবছর অসময়ে মেঘনায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফলে সবজি ক্ষেত পানিতে তলিয়ে যায়। যদিও ওই পানি ৩-৪ ঘন্টার মধ্যে আবার নেমে যায়, আর এতে সবজি গাছের গোড়ায় পচন রোগ দেখা দিয়েছে। ফলে এবছর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। চিচিঙ্গার তরকারি করছি আর কহি তরকারি আর হলো শসা, এটা করছি। এখন জোয়ার ওইটা তো মনে করেন অনেক ক্ষতি নষ্ট হয়ে গেছে। জোয়ারের পানিতে সব কিছু তলায় গেছে, এখন সব কিছুই শেষ, আর এগুলি হবে না এবং সামনের দিকে করার মতো আর ক্যাপাসিটি নাই। এই পানি থেকে রক্ষা করে তাহলে আমরা ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারবো। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন কৃষি কর্মকর্তা। জোয়ারের পানিতে মাঝে মধ্যে সবজি ফসল প্লাবিত হয় এবং সেখানে ছত্রাক জাতীয় রোগের আক্রমণ দেখা দেয়। এই ছত্রাক জাতীয় আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের পরামর্শ দিয়ে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে ভোলায় রবি মৌসুমে ৬,০০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লার হোমনা উপজেলায় অবস্থিত জেলার একমাত্র সবজির হিমাগার ৯ বছরেও চালু হয়নি। এতে সেখানকার মেশিনপত্র নষ্ট হওয়ার পথে। হিমাগারটি চালু হলে লাভবান হবেন এলাকার সবজি চাষিরা। কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুমিল্লার হোমনা উপজেলার নীলখি ইউনিয়নের ওপারচর গ্রামে প্রায় ৩ একর জায়গার উপর একটি হিমাগার নির্মাণ করে বিএডিসি। হিমাগারে ১,০০০ মেট্রিক টন আলু ও ৫০ মেট্রিক টন সবজি সংরক্ষণের পৃথক স্থান রয়েছে। ২০০৮ সাল থেকে এই হিমাগারে আলু সংরক্ষণ শুরু হলেও সবজি সংরক্ষণের কাজ এখনও শুরু হয়নি। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ভরা মৌসুমে সবজি কম দামে বিক্রি করে দিতে হয় এবং এতে লোকসান গুনতে হয় কৃষকদের। তাই হিমাগার চালুর দাবি স্থানীয়দের। টমেটো করি বা অন্যান্য সবজি করি, এগুলি আমরা কম দামে বিক্রি করতে হইতেছে বা অনেক সময় নষ্ট হয়ে যায়। এগুলি রাখলে আমরা পরে নিয়ে দামে বিক্রি করতে পারি। এখানে একটা সবজি হিমাগার আছে যাহা এখন চালু না, তবে এই হিমাগারটা চালু হলে এলাকার খুব উন্নতি হবে এবং এলাকার লোকজন যারা চাষ করে, যারা চাষি তারাও উপকৃত হবে, যারা ব্যবহার করবে ভোক্তা তারাও উপকৃত হবে। এই হিমাগারটি চালু হলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা, এমন কথা জানান বিএডিসির উপপরিচালক। আশা করা যায় সবজি হিমাগারটি চালু হলে স্থানীয় সবজি চাষিরা এবং ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা সবজি সংরক্ষণের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারবেন। এখানে সবজি হিমাগারটি চালু হলে হোমনা, তিতাস, মেঘনা, মুরাদনগর ও বাঞ্ছারামপুরের কৃষকরা সবজি উৎপাদন করে লাভবান হবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী ব্যাংকের ৩১৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে এই নতুন শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও মোহাম্মদ আব্দুল মান্নান। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এই নতুন শাখা থেকে গ্রাহকরা উন্নত সেবা পাবেন বলে আশা তাদের। পরে ব্যাংকের চেয়ারম্যান দরিদ্র মানুষের হাতে কম্বল বিতরণ করেন। সুনামগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় নিউট্রিশন অ্যাট দ্য সেন্টার প্রকল্প কেয়ার বাংলাদেশের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কেয়ার বাংলাদেশ সুনামগঞ্জ অঞ্চলের রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ হাফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার ফিল্ড অপারেশন আলামিন। লক্ষ্মীপুরে বিপন্ন মানবতার জন্য সামাজিক সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সামাজিক সুরক্ষা ফোরাম। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি সিদ্দিকুল্লাহ কবির। বৈঠকে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এবারে সম্ভাবনার বাংলাদেশের খবর। লালমনিরহাটে কৃষি খামার করে স্বাবলম্বী হয়েছেন উত্তমা রায়। শুধু নিজেই স্বাবলম্বী হননি, অনেকেই তার পথ অনুসরণ করে এলাকায় আর্থিকভাবে সফল হয়েছেন।
লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। উত্তমা রায় 7 বছর পূর্বে শুরু করেছিল এই খামার। শুরুটা বেশ কষ্টের হলেও বর্তমানে সে বেশ স্বাবলম্বী। তার তৈরি এই খামারে রয়েছে উন্নত জাতের 2 শতাধিক কবুতর, 5000 মুরগি, 40টি গাভী। এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছের চাষও করেছেন তিনি। আরও রয়েছে মশলা বাগান ও নার্সারি। তার এই সমন্বিত কৃষি খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক নারী। 5000 টাকা বেতন পাই, আমি ভালো সংসার চলছে। ফার্মে কাজ করিয়ে সংসার চালাইতেছি, বাচ্চা কাচ্চার লেখাপড়া শিখাইতেছি। কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা নয়, নিজের প্রচেষ্টায় সফল হয়েছেন বলে জানান উত্তমা রায়। এখন আমরা মোটামুটি স্বাবলম্বী। মূলত আমরা কোনো গভর্নমেন্ট ব্যাংক থেকে কোনো আজ পর্যন্ত সহযোগিতা পাইনি বা সেখানে সেভাবে যোগাযোগও করা হয়নি। খামারটির প্রসারের জন্য নানা পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। আমাদের অফিস থেকে আমাদের সাথে পরামর্শ আমরা প্রদান করে থাকি এবং মাঝে মাঝে আমরা পরিদর্শন করে থাকি এবং খামারগুলো জীবাণুমুক্ত করার জন্য আমরা জীবাণুনাশক ঔষধ যখন আমাদের সরবরাহ থাকে তখন আমরা সরবরাহ করে থাকি। তবে সরকারি সহযোগিতা পেলে ব্যাপকভাবে খামার পরিচালনা সহ খামারের প্রসার ঘটিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা যাবে, এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফুল চাষের খবর দিয়ে শেষ করছি সারা বাংলার আজকের আয়োজন। দিন দিন চুয়াডাঙ্গার জনপ্রিয় হয়ে উঠছে ফুল চাষ। অল্প পুঁজিতে লাভ বেশি হয় অনেক কৃষক এই চাষে মনোযোগী হচ্ছেন। সুবিধা বিবেচনা করে চুয়াডাঙ্গার জীবন নগরে কৃষকরাই গড়ে তুলছেন ফুল বিক্রির হাট। প্রতিদিন এই হাট থেকে ফুল কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আক্তারের প্রতিবেদন, জানাচ্ছেন সালেজহুর চৌধুরী। বছর 20 আগে ভারত থেকে ফুল কিনে চুয়াডাঙ্গার স্থায়ী বাজারে তা বিক্রি করতেন জেলার ফুল ব্যবসায়ীরা। একসময় ভারতীয় চাষিদের দেখে নিজেরাই দেশের মাটিতে ফুল চাষের উদ্যোগ নেন। সে সময় ভারত থেকে বীজ এনে ফুল চাষ শুরু করেন চুয়াডাঙ্গার কয়েকজন ফুল চাষি। আজ 20 বছর আগে যে ফুলগুলো আনতাম সবই ইন্ডিয়াতে, তারপরে আমরা যাওয়া আসা করার পরে নিজেরা দেখাশোনা করার পরে আমরা নিজেরাই এই চারাগুলা সংগ্রহ করি। বাছাশিলা করতে হয়, পোকামাকড় দেখতে হয়, এতে থেকে খাটনো হয়, পয়সাও আছে। স্থানীয় কৃষি বিভাগ জানায় চলতি বছরে চুয়াডাঙ্গা জেলায় প্রায় 500 বিঘা জমিতে গাঁদা, রজনীগন্ধা, গোলাপ সহ বিভিন্ন ফুলের চাষ হয়েছে, যার বেশিরভাগ ফুল চাষ হয়েছে জীবননগর উপজেলায়। খরচ আছে, প্রচুর খরচ আছে, পয়সাও আছে। অনেক সময় ফুল তুলে ফেলেও দিতে হয়। রোড সাইডে বাজারটা আছে, ওই বাজারে নিয়ে যাই, বেচাকেনা করে যা হয় তাতে আবার খুব সুন্দরভাবে আমার সংসার চলে। ফুল উৎপাদন শুরুর পর বিক্রির সমস্যায় পড়েন চাষিরা। তারপর উপজেলার কয়েকজন চাষি মিলে জীবননগর বাজারে গড়ে তোলেন ফুলের হাট। বর্তমানে এই হাটেই প্রতিদিন বেচা বিক্রি হয় ফুল। জীবননগর থেকে কিনি, বেলেডাঙ্গা থেকে কিনি, গান্নার থেকে কিনি, নেপাল থেকে কিনি, চুয়াডাঙ্গা থেকে কিনি, যশোর থেকে কিনে আমরা বিভিন্ন মার্কেটে সেল দিই। এই গাঁদা ফুলের চাষ সম্প্রসারিত হচ্ছে এবং সেই সাথে গোলাপ এবং রজনীগন্ধার চাষও হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামীতে এই ফুলের আবাদ এই জেলাতে সম্প্রসারিত হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ সরকারি বেসরকারি সহযোগিতা পেলে ফুল ব্যবসার আরও সম্প্রসারণ ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলা খবর শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন কাল, সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু, দোষীদের আইনের আওতায় আনার দাবি। আশুলিয়ায় কারখানা খোলার দ্বিতীয় দিনেও স্বাভাবিক কার্যক্রম, শ্রমিক অসন্তোষ দমনের হুঁশিয়ারি প্রতিমন্ত্রী। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা। এই ছিল সারা বাংলার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।